হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ ৩২,০০০ প্রাইমারি মামলার শুনানি ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে। শুনানিতে কি কি ব্যাপার নিয়ে আলোচনা হলো, আর্গুমেন্টে কি কি ব্যাপার উঠে এলো, কোন কোন ব্যাপারগুলোর উপর বেশি হাইলাইট করা হলো, মাননীয় বিচারপতিরা কি বললেন, শুনানির পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। এ টু জেড ইনফরমেশন পাবেন আজকের শুনানির। আজ ২১শে আগস্ট গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। আমাদের ফেসবুক পেজে সংক্ষিপ্ত আকারে আমরা অনেক আপডেট দিয়েছি অলরেডি, এবং ভবিষ্যতে যদি আপডেটগুলো পেতে চান আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, আপডেট মাস্টার ফেসবুক পেজ। এবং যারা ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ইম্পর্টেন্ট আপডেটগুলো তাহলে মিস করবেন না। শুরু করা যাক। তো আজকে শুনানিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে মূল মামলাকারীর পক্ষ থেকে মেন যিনি আর্গুমেন্ট করলেন তিনি হচ্ছেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। পরবর্তী ক্ষেত্রে আইনজীবী কুমারজ্যোতি তেওয়ারি তিনিও কিন্তু বলেন, এবং লাস্টের দিকে আর কি। এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 2 সেপ্টেম্বর। সেদিন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, এবং সেক্ষেত্রে আইনজীবী সৌম্য মজুমদারবাবু বলার একটা ব্যাপার থাকবে, এবং সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলার একটা ব্যাপার থাকবে, সেটা বোঝা গেল। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। এবার ফিরে আসে আজকে কি হয়েছে। তো আজকে এই ব্যাপারটা প্রথমেই ক্লিয়ার করা হয় ট্রেন্ড নন ট্রেন্ডের ব্যাপারটা, এবং কেন ট্রেন্ডদের এই ৩২,০০০ মামলা বা এই ৪২,৯৪৯ মধ্যে যে ৩২,০০০ পার্টিকুলার মামলাটা, এটা ট্রেন্ডদেরকে কেন আলাদা করা হলো, তাদেরকে কেন আলাদা করে রাখা হয়েছে, বা কোনো তারা কেন এই মামলার বাইরে, সেটা কিন্তু প্রথম বলা হয়। রিজার্ভেশন, অ্যাপটিটিউড টেস্ট, কাট অফ, প্যারা টিচারদের ফ্র্যাকশনে নম্বর, প্যানেল প্রকাশ, অতিরিক্ত নিয়োগ বা এডিশনাল যে প্যানেল, বিভিন্ন যে রিক্রুটমেন্ট রুল, সেই সব ব্যাপারগুলোর উপরে আলোকপাত করা হয়। এক এক করে আমরা সমস্ত ব্যাপারটা এবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখবেন। তো আজকে মূলত আমরা যেটা বললাম, মূল মামলাকারীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। তো এক্ষেত্রে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী প্রথমে জিজ্ঞাসা করেন যে আপনারা কি সিমিলারলি সিচুয়েটেড উইথ প্রিয়াঙ্কা নস্কর? তখন তরুণজ্যোতি তেওয়ারি মহাশয় বলেন যে হ্যাঁ। এবং প্রথমেই তরুণজ্যোতি তেওয়ারি অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি বলেন যে ইয়ারমার্ক এবং নন ইয়ারমার্ক ব্যাপারটা কী। তো ইয়ারমার্কের ব্যাপারটা হচ্ছে প্যারা টিচার, এক্সেমটেড, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, এইগুলোকে বলা হয়। এবং নন ইয়ারমার্ক হচ্ছে আদার্স যারা আছে, জেনারেল, ওবিসি, এসটি, এসসি, এগুলো বলা হয়। তো একটা ব্যাপার, এই সব যখন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি বলছিলেন, তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী তিনি বলেন এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? তখন অ্যাডভোকেট বলেন যে এটা 2016 অ্যাডভার্টাইজমেন্টে বা রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টে। আরেকটা ব্যাপার তুলে ধরা হয়, ইয়ারমার্কের ক্ষেত্রে রিজার্ভ সিট এবং রেস্ট যারা আছে বা আদার্স যারা আছে সেটা নন ইয়ারমার্ক, এবং রিট পিটিশনে সেটা ব্যাপারটা আছেই। এবং অলরেডি রেজাল্ট ডিক্লেয়ার বা নো প্যানেল, মানে নো প্যানেল ব্যাপারটা কিন্তু বারবার জোর দেওয়া হয়, নো মেরিট লিস্ট এটসেট্রা, এটা কিন্তু ব্যাপারটা বারবার তুলে ধরা হয়। এবং তারপর পেজ 32 দেখতে বলেন, এবং তখন অনারেবল জাস্টিস বলেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য এলিগেশন। তখন আইনজীবী বলেন নো প্যানেল, প্যানেল নেই, এটা এলিগেশন। এবং এই প্যানেল নেই, যে প্যানেল সংক্রান্ত ব্যাপার, এটা ছাড়াও কিন্তু সিলেকশন প্রসিডিওর, রিজার্ভেশন রোস্টার, এবং আরও রিজার্ভেশন রোস্টার, সিলেকশন প্রসিডিওর, অ্যাপটিটিউড টেস্ট, এই ব্যাপার নিয়েও কিন্তু অনেক আর্গুমেন্ট হয়েছে, সেটা একটু পরে আমরা বলছি। তো এখানে এটা গেল। তারপর পেজ 40 প্যারা 10, 11, 12, 13, 14, 15, 18 এগুলো দেখতে বলা হয়, যেটা কপিটা সার্ভ করা হয়েছিল। এবং দেয়ার ওয়াজ নো প্যানেল, তো কোনো প্যানেলে রিজার্ভেশন রোস্টার ফলো করা হয়নি। পলিটিক্যাল লিডারদের দ্বারা স্ক্যাম হয়েছে, 1 নম্বর এক্সট্রা মার্কস দেওয়া হয়েছে। তারপরে সেটা ক্যাটাগরিলি স্টেটেড আছে, বা সেটা বলা হয়েছে রিট পিটিশনে, সেটা বলা আছে। এবং 1 নম্বর বেশি দিয়েছে চাকরি পাবে, সেটা বারবার বলা হয়। এবং রিক্রুটমেন্ট যে ব্যাপার, রিক্রুটমেন্টের যে ডেফিনেশন অফ প্যানেল বা প্যানেলের সংজ্ঞাটা কী, সেটা কিন্তু আইনজীবী তুলে ধরেন মহামান্য বিচারপতির সামনে।
এবং তার সাথে অন্য পিটিশনে অনেক রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে যারা অন্য পিটিশনে মেনশন করা আছে। এটা কেন মিস্টার তিওয়ারি আপনি কেন মেনশন করছেন না? এই ব্যাপারগুলো সাম অফ দ্য ক্যান্ডিডেটস যারা রিজার্ভ ক্যাটাগরি যারা অন্য পিটিশনে মেনশন করা আছে এবং পার্টিজ টু অ্যানাদার রিট পিটিশন, এটা কিন্তু মাননীয় বিচারপতি বলেন যে কেন এটা মেনশন করছে না। তো তখন আইনজীবী তরুণজিৎ তিওয়ারি বলেন যে দিস ওয়াজ মেনশন ইন আদার, মানে অন্যভাবে সেটা মেনশন করা আছে আলাদা জায়গায়। তখন এটা নিয়ে একটু পেজ উল্টাউল্টি হয় ব্যাপারটা আর কি। তো এবার মেন জায়গাতে তিনি বলেন, তো প্যানেল 28/11/2022 পাবলিশ হয়। প্যানেল বলতে এটা সো কল ব্রেকআপ মার্কস বলতে পারেন, সেটা কিন্তু পাবলিশ হয়। এবং তারপর আইনজীবী বলেন যে এরপর আরও কংক্রিট ধারণা হয় যে কী সব ব্যাপার ঘটেছে, অর্থাৎ যে কাট অফ বলুন বা যে মেরিটের ব্যাপারটা তখন আরও ক্লিয়ার হয়। তো ডেফিনেশন অফ প্যানেল পুরো একদম বলেন ক্লিয়ারলি, যেটা একটু আগে আমরা বললাম। এবং ব্রেকআপ অফ মার্কস প্রকাশ করা হয়েছিল, কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো প্যানেল প্রকাশ এখনো পর্যন্ত হয়নি। এবং রুল 8 সাবরুল 5B, অর্থাৎ ওই রুল অনুসারে মানে এই রিক্রুটমেন্টে ফাইনাল প্যানেল কীভাবে প্রকাশ করতে হয় সেটা লেখা আছে। এবং বিভিন্ন ক্যাটাগরি মিডিয়াম অনুসারে এবং মেরিট অনুসারে ডিসেন্ডিং অর্ডারে প্রকাশ করার নিয়ম। অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার বলতে, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে রাখি, ধরুন মেরিট অনুসারে, মানে ডিসেন্ডিং অর্ডার বলতে যার মেরিট বেশি, যার নম্বর বেশি, টোটাল মার্কসটা হচ্ছে ধরুন 50-এর মধ্যে যদি কাট অফ হয়, আমি উদাহরণ দিচ্ছি, তাহলে 50-এর মধ্যে যদি ফুল মেরিট লিস্টটা তৈরি করা হয়, তাহলে ধরুন কেউ 49 পেয়েছে, কেউ 40 পেয়েছে, কেউ 32 পেয়েছে, তাহলে কীভাবে সিকোয়েন্সটা হবে ডিসেন্ডিং অর্ডার বলতে, প্রথমে যে বেশি পেয়েছে তার নামটা আগে থাকবে, র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 এরকম করে পরপর থাকবে। 49, তারপর 40, তারপর 32, এইভাবে পরপর যাবে। এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার বলা হয়। অ্যাসেন্ডিং অর্ডার হলে ছোটোর থেকে বড়, ডিসেন্ডিং মানে বড়োর থেকে ছোটো, মানে যার বেশি আছে সেটা কিন্তু এখানে আগে হবে। তো এই ডিসেন্ডিং অর্ডারে যে প্রকাশ করার ব্যাপার সেটা কিন্তু এখানে বলা হয়, নিয়ম যেটা আর কি, এসটি এসসি এটসেট্রা। এবং একটা ফ্লোর চার্ট তিনি তৈরি করেন আইনজীবী তরুণজিৎ তিওয়ারি, সেটা মানে দেখাতে তিনি চান এবং দেখান, এবং ফর বেটার আন্ডারস্ট্যান্ড তিনি বলেন। এবং ডিপিএসসির উদাহরণ দেন যে ডিপিএসসিতে কী কী হয়েছে, ট্রেন নন ট্রেনের ব্যাপার এবং অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারটা তখন আরও বলা হয়। এবং ট্রেন্ড ক্যান্ডিডেট নিয়ে পূরণ করার পর ফাঁকা থাকলে তবেই আনট্রেন্ডদের জায়গা হবে সেটা কিন্তু বলা হয়। এবং ট্রেনিংয়ে যে 15 নম্বর মার্কস আছে, ম্যাক্সিমাম যে 15 নম্বর মার্কস সেটা আছে বলেই ট্রেন্ড ক্যান্ডিডেটরা এই কেস থেকে আলাদা আছে, বা তাদেরকে এখানে এই কেসের মধ্যে রাখা হয়নি। এবং প্রায় যে 32,000 সংখ্যাটা এসেছে, এবং বাকি যে ধরুন 11,000 বা সামথিং যেটা সংখ্যাটা আছে ট্রেন্ড ক্যান্ডিডেট, সেই ট্রেন্ড ক্যান্ডিডেটদের আলাদাভাবে রাখা হয়েছে বা তাদেরকে টাচ করা হয়নি কেন, সেটা কিন্তু বুঝিয়ে বলেন যে 15 নম্বর অ্যাপটিটিউড টেস্টের জন্য, যেটা নন ট্রেন্ডদের ক্ষেত্রে নেই। এবং সেই 15 নম্বরটা জায়গাটা মধ্যে অনেকে হয়তো ধরুন 10 পাবে, 13 পাবে, 14 পাবে, সেই জন্য তারা অনেক এগিয়ে থাকবে, সেই জন্য সেক্ষেত্রে তারা এই ব্যাপারটার মধ্যে নেই। তো আরও এক্সেমটেড মানে ইয়ারমার্ক এবং নন এক্সেমটেড মানে আদার্স, এটা কিন্তু বলা হয়। মিডিয়াম ক্যাটাগরি অনুসারে প্যানেল থাকা উচিত কিন্তু নেই, এটা বারবার বলা হয়। বিএলএসআই 949 রিক্রুটমেন্ট ডান বাট নো প্যানেল, আইনজীবী তরুণজিৎ তিওয়ারি বলেন। এবং এই প্যানেলের নামে 2022 সালের 28শে নভেম্বর বা 28/11/2022 ব্রেকআপ অফ মার্কস প্রকাশ হয়, যেটা মহামান্য হাইকোর্টের নির্দেশে। এবং এবার তিনি বলেন যে নেক্সট পয়েন্ট এবার হচ্ছে সিলেকশন প্রসেস নিয়ে বলেন এবং অ্যামেন্ডমেন্ট নিয়ে বলেন 24শে সেপ্টেম্বর যেটা হয়েছিল। এবং সিলেকশন কমিটি ডিপিএসসি মেম্বারদের নিয়ে, এবং সিলেকশন কমিটি পুরোটাই বোর্ড নিয়ন্ত্রণ করেছিল, ডিপিএসসির হাতে কোনো ক্ষমতা থাকেনি। এবং যদি ডিপিএসসি কোনো প্যানেল থেকেও থাকে বা তৈরি করে থাকে, সেটাও কিন্তু উইদাউট জুরিডিকশন। বোর্ড ডিপিএসসি কেউ প্যানেল তৈরি করেনি। তখন তারপর বলা হয় যে অ্যাডভোকেট, তাহলে প্যানেল তাহলে কে করলো, এটা কীভাবে নিয়োগ হলো, এবং এই লিস্ট বা সো কল প্যানেল কে করলো, অনারেবল জাস্টিস জিজ্ঞাসা করেন। তখন উঠে আসে সেই বিখ্যাত কোম্পানি এস বুসরা অ্যান্ড কোম্পানি, যেটা আপনারা জানেন। এবং সেখানে তাদের যে দায়িত্ব ছিল সেগুলো পড়ে শোনানো হয়, স্কোপ অফ ওয়ার্কস, কী কী দায়িত্ব অ্যালট করা হয়েছিল। পেজ 133-তে দেখানো হয় থার্ড পার্টিকে দেওয়া হয়েছিল দায়িত্ব। এস বুসরা অ্যান্ড কোম্পানি 2014
তখন মাননীয় বিচারপতি বলেন 2014 টেটে তো লেখা আছে ওখানে 14 টেটের যে ব্যাপার এবং সমস্ত রকম যে ওএমআর সংক্রান্ত ব্যাপার সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তার সাথে অলসো টেট 2022, এখান থেকে টেট 2022-এর একটা প্রসঙ্গ কিন্তু উঠে আসে। অর্থাৎ মাননীয় বিচারপতি বলেন যে 2014 টেটের যেমন এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, 2012 টেটে হয়েছিল, তখন আইনজীবী তরুণজিৎ তারই অতটা গুরুত্ব দেন না 2012 বলার পর, কিন্তু তখন বললেন হতেও পারে। তো এক্ষেত্রে টেটের ক্ষেত্রে যে দায়িত্ব হয়েছিল 2014 এবং 12 ক্ষেত্রে অ্যাজ ওয়েল এজ প্রিন্টিং, ডেলিভারি, ওএমআর সিট, অর্ডার ইত্যাদি যে দায়িত্ব, প্যানেল শুড হ্যাভ বিন প্রিপেয়ার্ড বাই বোর্ড, এটা কিন্তু বারবার আইনজীবী তরুণজিৎ তেওয়ারি বলেন। তাহলে সো কল্ড প্যানেল কে তৈরি করেছিল, এবং এটা কিন্তু বারবার প্রশ্ন উঠে আসে, এবং দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোম্পানিকে থার্ড পার্টি, যে একটা থার্ড পার্টি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এস বসুর আইন কোম্পানি, এবং পুরো যে কাজগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছিল, এটা বারবার কিন্তু উঠে আসে এখানে। এবং পোস্ট ইন্টারভিউ ফাইনাল প্যানেল লিস্ট, প্যানেল তৈরি করার যে কাজগুলো একটা থার্ড পার্টিকে দেওয়া হয়েছিল, যেটা সিলেকশন কমিটি করা উচিত সেটা কিন্তু থার্ড পার্টিকে দিয়ে করানো হয়েছিল। এবং রুল 7 ওয়াজ অ্যামেন্ডেড, এবং বোর্ডের দায়িত্ব থাকা উচিত ছিল 20টি জেলার জন্য এক একটি করে আলাদা প্যানেল প্রকাশ করা। তো আপনারা জানেন যে যে সময় রিক্রুটমেন্ট প্রসেস ছিল তখন যে জেলা, এখন ধরুন সম্ভবত 23টা হয়েছে, এখন 20টা ছিল তখন। তো সেক্ষেত্রে 20টি জেলার জন্য আলাদা আলাদা এক একটি করে প্যানেল প্রকাশ করা উচিত ছিল, বোর্ডের দায়িত্ব থাকা উচিত ছিল এটা নিয়ে, কিন্তু সেটা করা হয়নি। তো এরপর এবং কনফিডেন্সিয়াল সেকশনের যে ব্যাপার এখানে বলা হয় যে সেক্রেটারি কনফিডেন্সিয়াল সেকশনে অর্ডার দেন, এবং কোম্পানিকে প্যানেল তৈরি করার যে ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যায়, এবং ভাইভা ভসিস সিট সেখানে রাখার একটা ব্যাপার বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয়, এবং এস বসুর আইন কোম্পানিকে। তখন অনারেবল জাস্টিস প্রশ্ন করেন যে এস বসুর আইন কোম্পানি ওনারকে, তখন ওনার সম্পর্কে যখন প্রশ্ন আসে তখন আইনজীবী তরুণজিৎ তেওয়ারি বলেন ওনার ডায়েড, এবং আরও। তাহলে এখানে অ্যাডভোকেট তরুণজিৎ তেওয়ারি প্যানেল সিলেকশন প্রসেস এই দুটো নিয়ে কথা বললেন। এবার তিনি রিজার্ভেশন রোস্টার নিয়ে আর্গুমেন্ট বা বলা শুরু করেন। 28/11/2022-এর আগে কোনো কংক্রিটভাবে এই ব্যাপারটা জানা ছিল না, এবং তারপরে জানা গিয়েছিল এটা বলা হয়, এবং 8টি অ্যাপ্লিকেশান করা হয়েছিল, বিভিন্ন ডিপিএসসিতে যেমন করা হয়েছিল সেটাও, এবং ক্যান্ডিডেটও করেছিল। কাট অফ মার্কস নিয়ে অনেক কথা হয়। এসসি ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেটের থেকে বেশি স্কোর করেছে, তাহলে তো তার জেনারেলে থাকা উচিত। মানে এসসি ক্যান্ডিডেট যদি, আপনারা জানেন নিয়মটা, আনরিজার্ভ যে ক্যাটাগরি আছে, তো আনরিজার্ভ হচ্ছে ওপেন টু অল, এখানে যেটা বলা হয়, অর্থাৎ কোনো এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি জেনারেল থেকে বেশি নম্বর পায়, বা সেক্ষেত্রে তাকে তো জেনারেলে থাকবে, তাহলে এসসি তাদের হচ্ছে যে নিজস্ব ক্যাটাগরি সেটা হচ্ছে ব্যাকআপ হিসেবে থাকবে, ধরুন ওখানে যদি না পায় তাহলে ওটাতে পাবে, তাহলে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি সেটা ওপেন টু অল। তাহলে এখানে এটাই আর্গুমেন্ট করা হয় যে এসসি ক্যান্ডিডেট জেনারেল থেকে বেশি নম্বর পেলো বা স্কোর বেশি করলো, তাকে জেনারেলে না দিয়ে তাকে এসসি ক্যাটাগরিতে ফেলে রাখা হয়েছে, বা সে কেন এসসিতে থাকবে। এবং ক্যান 9 নিয়ে একটা প্রশ্ন ওঠে, তখনই বোর্ডের আইনজীবী মিস্টার সুবীর সান্যাল বলেন যে ক্যান 9 তো অ্যালাউ হয়নি। তখন অনারেবল জাস্টিস বলেন উই হ্যাভ হার্ড ইউ মিস্টার সান্যাল। অর্থাৎ আপনারা জানেন যে মিস্টার সান্যাল যিনি বোর্ডের অ্যাডভোকেট, তিনি আগে বলেছেন, এবং রিপ্লাই দেওয়ার সময় আসবে তার, সেটা পরবর্তী সময়ে। তো এক্ষেত্রে ক্যান 9 নট অ্যালাউড যখন বলা হয়, এবং তখন তিনি এটা বলেন, এবং ব্রেকআপ অফ টোটাল মার্কস লাস্ট টেম্পোরাল ক্যান্ডিডেট নিয়ে কথা হয়, এবং প্রিপেয়ার্ড একটা লিস্ট তৈরি করেছেন মিস্টার তেওয়ারি, এবং ফর ইচ ইস্ট ক্যাটাগরি জেনারেল ক্যান্ডিডেট কাট অফ লোয়ার আছে, কিন্তু কাট অফ এসসি এসসি যেটা সেটা কিন্তু হাইয়ার আছে, এটা বলা হয়। অর্থাৎ জেনারেলের যে কাট অফ সেটা কী করে কম হতে পারে এসসি এসটির কাট অফের থেকে। রিজার্ভেশনের রুল ফলো করা হয়নি অ্যাডভোকেট বলেন, এবং মালদা ডিস্ট্রিক্টের উদাহরণ দেয়, এবং আরও আদার্স ডিস্ট্রিক্টের উদাহরণ দেওয়া হয়। মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলা হয় যে জেনারেল লাস্ট মার্কস যেটা ডিপিএসসি দিয়ে কালেক্ট করা ইনফরমেশন, বা ডিপিএসসিতে আরটিআই করা ইনফরমেশন বোর্ড পাবলিশ কিন্তু করেনি। তখন অনারেবল জাজ জিজ্ঞেস করেন যে আপনি তৈরি করেছেন? তো রিজার্ভেশন রোস্টার কোনো জেলার ক্ষেত্রে ফলো করা হয়নি, এটা কিন্তু বারবার বলা হয়। 960 আনরিজার্ভ সিট যেটা জেনারেলের দ্বারা ফিল আপ করা হয়েছিল, এটা কিন্তু উল্লেখ করা হয়। তো আনরিজার্ভ ক্যাটাগরিতে 21,659 জেনারেল ক্যাটাগরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। নট আ সিঙ্গেল সিট ওয়াজ নট কনভার্টেড, একটা সিটও কিন্তু কনভার্ট করা হয়নি, এটা কিন্তু অ্যাডভোকেট বলেন। এবং ট্রেন্ড একটা ডেটা দেওয়া হয়, ট্রেন্ড 11,443, যেটা 42,628-এর মধ্যে
ট্রেন ক্যান্ডিডেট। 42,628 কেন? কারণ প্যানেলটা হচ্ছে 42,949, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডান হয়েছিল 42,628 যেটা বলা হয়, এবং এক্সেস অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ মেড, মানে অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ দেওয়া হয়েছিল, এটা কিন্তু বলা হয়। তো এবার নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাপটিউড টেস্ট, যেটা খুবই চর্চার বিষয় আপনারা জানেন, সেটা নিয়ে এবার আর্গুমেন্ট শুরু হয়। তো অ্যাপিলেন্টরা বলেছিল যে অ্যাপটিউড টেস্টের ব্যাপারে উল্লেখ নেই রিট পিটিশনে, সেটা কিন্তু ক্লারিফাই করেন অ্যাডভোকেট, এবং তখন অ্যাডভোকেট বলেন যে ক্যান্ডিডেটের নিয়ে প্রশ্ন হয়েছিল, বোর্ড কোয়েশ্চেন করেছিল, অ্যাপটিউড টেস্ট ওয়াজ দেয়ার বাট নট টেকেন, এটা বলা হয়। 5,216 যেটা যাদের একাডেমিক স্কোর 11-র নিচে, 20-র মধ্যে যে একাডেমিক স্কোর সেটা 11-র নিচে, কিন্তু অ্যাপটিউড টেস্টে তাকে 7, 8, 9 এরকম দেওয়া হয়, এটা কিন্তু অ্যাডভোকেট বলেন। অ্যাপটিউড টেস্টে স্ক্যাম হয়েছে বলে বলা চলে। পলিটিক্যাল লিডারের রেকমেন্ডেশনে 3জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে এমন বলা হয়। আরও উদাহরণ দেওয়া হয় অ্যাপটিউড টেস্ট সংক্রান্ত ব্যাপারে। মাধ্যমিকে 2.7, এইচএসে 2.853, মাধ্যমিক এবং এইচএসে কম, অথচ অ্যাপটিউড ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের টোটাল যেটা, সেখানে 10-এর মধ্যে প্রায় 10 দিতে হচ্ছে, 9 দিতে হচ্ছে। এখানে বলতে চাওয়া হচ্ছে যাদের একাডেমিক স্কোর কম তাদের অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউতে অনেক বেশি নম্বর দিয়ে চাকরি দেওয়া হয়েছে, অর্থাৎ একটা পূরণ করে দেওয়া হয়েছে আর কি, যাতে তারা চাকরি পায়, এবং এটা বলা হয়েছে। তো আনরিজার্ভ ক্যাটাগরি ট্রিটেড অ্যাজ জেনারেল রিজার্ভেশন, আনরিজার্ভ ইজ এ ওপেন ক্যাটাগরি, এটা বলা হয়। এবং জেনারেল রিজার্ভেশন পলিসি বোর্ড ফলো করেছে, যেটা অ্যালাইন টু কনস্টিটিউশন, মানে এটা সংবিধানের এরকম ধরনের কোনো নিয়ম নেই এবং সংবিধান বিরুদ্ধ কাজ, অর্থাৎ রিজার্ভেশন যে পলিসি সেটা মানা হয়নি, রিজার্ভেশন রোস্টার মানা হয়নি, এটা কিন্তু বারবার উঠে আসছে। এবং আনট্রেন্ড অল যেটা 30,185টা ডেটা দেওয়া হয়। 20,962 যেটা অ্যাপয়েন্টেড টিচার যারা চাকরি করছেন, সংখ্যাটা হচ্ছে 20,962 সংখ্যাটা মনে রাখুন। এটা যেটা সাবমিট করা হয়েছে অ্যাডভোকেটের দ্বারা, যে 20,962 অ্যাপয়েন্টেড টিচার যারা ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে সেম মার্কস পেয়েছে, অর্থাৎ ধরুন 4.66 5-এর মধ্যে, আর এদিকে আবার 5-এর মধ্যে 4.66, মানে 10-এর মধ্যে নম্বরটা দুটো একই দেওয়া হয়েছে। ইন্টারভিউতে যা দেওয়া হয়েছে বা এক্ষেত্রে ভাইভাতে যা দেওয়া হয়েছে, অ্যাপটিউড টেস্টও তাই দেওয়া হয়েছে, মানে এটা পূরণ করে দেওয়া হয়েছে। অ্যাপটিউড টেস্ট হয়নি এটা বলা হচ্ছে, জাস্ট কার্বন কপি, বারবার এটা উল্লেখ করা হয়, ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্টের সেম মার্কস। এবং আইনজীবী তরুণজিৎ দেওয়ারে বলেন, আমার সিনিয়ররা অ্যাপটিউড টেস্টের ব্যাপারটা নিয়ে আবার কন্টিনিউ করবেন, তখন যারা বলবেন পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু কন্টিনিউ, এটা বলা হয়। তখন অনারেবল জাস্টিস বলেন, আপনারা তো একই দলের বা একই ক্যাটাগরি, তাহলে ওনারা আবার অ্যাপটিউড টেস্ট নিয়ে কী বলবেন, সেটা তখন তিনি আইনজীবী তরুণজিৎ বলেন, তখন বলবেন ওনারা কী বলবেন সেটা আমি বলতে পারবো না, তো ওনারা এটা নিয়ে পরে বলবেন। তো এরপর এডিশনাল প্যানেল নিয়ে কথা হয়। এস বসু রায় কোম্পানি কীভাবে বিভিন্ন ডেটে এডিশনাল প্যানেল তৈরি করেছিল এবং সেটা প্রিপেয়ার করেছিল, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। রুল 8 সাবরুল 6 অনুসারে এডিশনাল প্যানেল তৈরি করার কিছু ম্যানার আছে এবং সেগুলোকে মানা হয়নি, সেটা বলা হয়। বিভিন্ন 8টি অ্যাপ্লিকেশন করা হয়েছিল বিভিন্ন ডিপিএসসিতে, বিভিন্ন জেলায় এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেটা কিন্তু বারবার উঠে আসে। মুর্শিদাবাদ, হুগলি ইত্যাদি জেলার উদাহরণ দেওয়া হয়। এবং তখন অনারেবল জাস্টিস বলেন যে এখানে প্যারাটিচারদের ইনক্লুডেড যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে, তখন ইয়েস বলা হয় অ্যাডভোকেটের দ্বারা। এবং প্যারাটিচার টিচিং এক্সপিরিয়েন্সের জায়গাতে ফ্র্যাকশনে মার্কস কীভাবে পায়, অর্থাৎ আপনারা জানেন যে নির্দিষ্ট যে বছর, সেই ধরুন 1 বছর চাকরির জন্য একটা আলাদা নম্বর আছে, টিচিং এক্সপিরিয়েন্স 2 বছর চাকরির জন্য, 3 বছর চাকরির জন্য আলাদা নম্বর আছে, সেটা ফ্র্যাকশনে কী করা হয় সেটা কিন্তু আইনজীবী তরুণজিতেরা বোঝাতে চেষ্টা করেন। তাহলে তারা প্যারাটিচার নন, এদেরকে প্যারাটিচার করে ঢোকানো হয়েছে, এটা বলা হয়। তো এরপর একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী। তিনি বলেন যে 2.66 পেলে আপনি বলতে পারেন না যে স্ক্যাম হয়েছে, আপনার আর্গুমেন্ট হচ্ছে চাকরি দিয়ে দেওয়া হোক, বাড়ি চলে যাই, এই ব্যাপারটা কিন্তু ওটা হালকা করে বলেন তিনি। এবং প্রতিটি স্টেপে বোর্ড মিসগাইড করেছে পিটিশনারদের এবং অনারেবল কোর্টকে, এটা কিন্তু আইনজীবীর দ্বারা বলা হয়। এবং ডিস্ট কোড 4 একটা বলা হয় 13.796 কাট অফ। তো বিভিন্ন ডিস্টে বিভিন্ন লোয়েস্ট কাট অফ আছে এবং এর থেকেও কম মার্কসে চাকরি হয়েছে। তখন ওখানে ডকুমেন্ট যেটা ছিল সেখানে টেট লেখা ছিল, রিক্রুটমেন্ট লেখা থাকেনি, তখন অনারেবল জাস্টিস বলেন। তখন আইনজীবী তরুণজিৎ দেওয়ার বলেন যে ওটা রিক্রুটমেন্ট প্রসেস হবে, ওটা বাই মিস্টেক ওখানে লেখা আছে, ওটা রিক্রুটমেন্ট প্রসেস হবে, জোর দিয়ে তিনি কথাটা বলেন। তখন লিস্ট অফ 824 ক্যান্ডিডেট
এই সংক্রান্ত একটা ব্যাপার বলতে চান, তখন অ্যাকচুয়ালি লাইভ সেশনে যখন হচ্ছিল ব্যাপারটা তখন ওটা মিউট করে দেওয়া হয়, বা কোনো কারণ টেকনিক্যাল ইস্যুর জন্য এটা লাইভ সেশন মিউট হয়ে যায় ওনাদের, যেটা অনারেবল হাইকোর্টের, ওই জায়গাটা ঠিকঠাক বোঝা যায়নি। তো তখন একটু পরে আমরা দেখি যে আইনজীবী তরুণজিৎ তেওয়ারি তিনি তার বক্তব্য শেষ করেন, এবং এরপর আইনজীবী কুমারজ্যোতি তেওয়ারি তিনি কিন্তু বলা শুরু করেন। তিনি ওই এভিডেন্স অফ মানিক ভট্টাচার্য এটা নিয়ে শুরু করেন, এবং স্ক্যাম এইসব সংক্রান্ত রিলেটেড ব্যাপারে বলার ব্যাপার আছে, এবং এরপরেই কিন্তু শুনানি আপাতত শেষ হয়। এবং এখানে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার পরের দিন উঠে আসবে, যেদিন শুনানি হবে আগামী 2 সেপ্টেম্বর। অর্ডার কপি এলে আমরা আবার অর্ডার কপি বাংলায় ব্যাখ্যা করব। এবং এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, আজকে কিন্তু এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা ছিল মহামান্য সুপ্রিম কোর্টে, তার অর্ডার কপিও হাতে চলে এসেছে। অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমাদের এই চ্যানেলে আসবে, আমাদের আপডেট মাস্টার ফেসবুক পেজেও আসবে। তো পরের দিনের ব্যাপারটা বলে রাখি, পরের দিন 2 সেপ্টেম্বর নেক্সট হিয়ারিং। সেদিন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবেন, এবং তার সাথে আইনজীবী সৌম্য মজুমদার স্যারও কিন্তু বলবেন। তো গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।